আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করিব। স্পষ্ট হলো 1 দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক, ছিলেন না বিএনপির কেউ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, দুর্নীতিতে জড়ালে কেউ রেহাই পাবে না। কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে। ব্রিফিংয়ে কূটনীতিক কোরের প্রধান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কথা বলেননি। ট্রাফিক শৃঙ্খলা অভিযানের মধ্যেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, ব্যবস্থাপনার অভাবকে দুষছেন সাধারণ মানুষ। শৃঙ্খলা আনতে সর্বোচ্চ চেষ্টার দাবি পুলিশের। এবং চলতি বছরই শুরু হতে পারে মেট্রো রেল চলাচল, বলছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপের কাজ নিয়ে শঙ্কা, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণই হবে চ্যালেঞ্জ। নবম ও দশম সংসদে শরিকরা একাধিক মন্ত্রীসহ সরকারে থাকলেও এবারই প্রথম শরিকবিহীন সরকার পরিচালনায় আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, কার্যকর সংসদ গঠনের প্রক্রিয়ায় শরিকরা এখন বিরোধী দলে থাকবে। ফলে 1 দশক পর স্পষ্ট হলো আওয়ামী লীগের একলা পথ চলা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বিপরীতে রাজনীতির মাঠে প্রগতিশীলতার প্রতিশ্রুতি নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় নতুন 14 দলীয় জোট। 2008 সালের পর থেকে যুদ্ধবদ্ধ রাজনীতির ধারায় নবম ও দশম সংসদে ছিল 14 দলের শরিকদের একাধিক প্রতিনিধিত্ব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও তার প্রতিফলন ঘটেছে। জোটের রাজনীতিতে একে আদর্শগত বলেই অভিহিত করে আসছে আওয়ামী লীগ। এ জোটে যেমন ভাঙনের ইতিহাস আছে, তেমনি আছে সম্প্রসারণের ইতিহাস। সে ধারাবাহিকতায় জোটের নতুন দল এসেছে, হয়েছে মহাজোট। 2014 সালের বিএনপিবিহীন নির্বাচনে একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও ছিল আলোচনায়। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ শরিকদের নিয়ে 300 আসনেই প্রার্থী দেয়। নির্বাচনের আগে সরকারে থাকার কথা বললেও নির্বাচনের পরে বিরোধী দলেই ঠাঁই হয়েছে জাতীয় পার্টির। কিন্তু নৌকা মার্কা প্রতীক নিয়ে সংসদে যাওয়া 14 দলের নির্বাচিত শরিকরাও বিরোধী দলেই থাকবেন বলছেন ক্ষমতাসীনরা। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবেই, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। সব মিলিয়ে গেল 10 বছরের রাজনীতিতে এবারই প্রথম শরিকদের ছাড়া সরকার পরিচালনা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিরোধী দলে থেকে দেশের উন্নয়নে জাতীয় পার্টি যথাযথ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। বিকেলে বরিশালে গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিরোধী দলের যে ভূমিকাটি থাকে সবসময় সংসদে, আমাদের ভূমিকা তার থেকে কমে কিছু হবে না, একই রকম হবে। এবং তার থেকে বরং আমরা যেহেতু বিগত সরকারে, অর্থাৎ গত সরকারে আমি স্থানীয় সরকারেই ছিলাম, স্থানীয় সরকার কিন্তু উন্নয়নের মূল চাবিকাঠি। সুতরাং এই উন্নয়নের বিষয়গুলো আমার অনেক নখদর্পণে আছে। রাজনৈতিক দলগুলো ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে উপস্থিত ছিলেন না বিএনপির কোনো নেতা। সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা। জোটের মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে তারা বলেন, জোটের মধ্যে জামায়াতের থাকা বা না থাকা আলোচ্য বিষয় নয়, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। এ সময় 28 জানুয়ারি জাতীয় সংলাপের তারিখ পরিবর্তিত হয়ে 6 ফেব্রুয়ারি হতে পারে বলে ইঙ্গিত দেয় ঐক্যফ্রন্ট।
জোটের শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি অসুস্থ বলে জানানো হয়। আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি এখনো আমরা ঐক্য ফ্রন্ট এই একই জায়গায় আছি, একইভাবে আছে, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। জামাত এখানে বড় ইস্যু হলো কি রকম করে? বড় ইস্যু আমাদের কাছে এখন 30 তারিখের ভোট, 29 তারিখ রাতে যে ডাকাতি হয়ে গেল তার বিরুদ্ধে। জামাতের সাথে আমরা ছিলাম না, এখনো নাই। এটা আমাদের কাছে আলোচ্য বিষয় হিসেবে খুব প্রাধান্য পাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে রেহাই পাবে না বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধারা থেকে বেরিয়ে সেবামুখী স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তোলার নির্দেশ দিয়ে তিনি বলেন, শিগগিরই উপজেলা পর্যায়েও আবাসন সংকট নিরসন করা হবে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের 10 দিনের মাথায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনিক কাঠামোর নিয়ন্ত্রক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার নতুন মেয়াদে প্রথম অফিস করলেন তিনি। প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়টির মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সরকার প্রধান স্বয়ং। আর জনপ্রশাসন মন্ত্রণালয় সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামগ্রিক অগ্রযাত্রা ধরে রাখতে সব সময় তৎপর থাকতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। প্রধানমন্ত্রী হওয়াটা বড় কথা না, দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। কারণ ইতিমধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামোগত উন্নয়নে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প এবং কাজ হাতে নিয়েছি, যেটা বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের বাংলাদেশ সারা বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে আমরা আসতে পেরেছি। এই এগিয়ে যাওয়াটা, এই যাত্রাটা, এটা কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এটা অব্যাহত রাখার মূল একটা সরকার পরিচালনার মূল জায়গাটা কিন্তু আপনাদের এই জনপ্রশাসন মন্ত্রণালয়। সমৃদ্ধ দেশ গড়তে প্রশাসনিক সেবা দেওয়ার ক্ষেত্রে মানসিকতা পরিবর্তন, দুর্নীতি দূর করা সহ স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেমন আমরা ঘোষণা দিয়েছি, তেমনি দুর্নীতির বিরুদ্ধেও আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। যেহেতু আমি বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে এখন আর ওই দুর্নীতির প্রয়োজন না। যা প্রয়োজন সেটা তো আমরা মিটাচ্ছি, তাহলে দুর্নীতি কেন হবে? কেউ যদি এই ধরনের দুর্নীতিগ্রস্ত হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। গেল মেয়াদে প্রণীত সরকারি চাকরি আইন 2018 শিগগিরই বাস্তবায়ন শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে উপজেলা পর্যায়েও নিরসন করা হবে সরকারি কর্মচারীদের আবাসন সংকট। জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইশতেহার অনুযায়ী সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নেবেন বাংলাদেশকে। আর এজন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে জবাবদিহিমূলক সেবামুখী প্রশাসন গড়ে তোলার তাগিদ দিলেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, সচিবালয়, ঢাকা। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রথম বৈঠক করেন তিনি। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বিবেচনায় সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তবে জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক শেষে জানান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতি সরকার যাতে ধরে রাখতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করব। শান্তি যেন বজায় থাকে তার জন্য সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তৃতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হয়েছে। সকাল থেকে ফর্ম কিন্তু জমা দিতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পাওয়ায় সেই হিসেবেই দলটি 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 43টি পাবে। গেল 2 দিনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগে 1050টি ফর্ম বিক্রি হয়েছে। আজ বিক্রি হয়েছে প্রায় 250 মনোনয়ন ফর্ম এবং জমা পড়েছে 5 শতাধিক। মনোনয়ন ফর্ম জমা এবং উত্তোলন কার্যক্রম আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। সংসদ সদস্যের যোগ্য, উনি যদি মনে করেন আমাকে দিবেন, আমাকে দিলে আমি অবশ্যই আমার যত অভিজ্ঞতা আছে আমি কাজে লাগাবো। তিনি তো এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্ব নেত্রী। আমি আশা করি যে তিনি আমার কথা মাথায় রাখবেন এবং আমাকে বিবেচনা করবেন। আমি যদি নমিনেশন পাই বা আমাকে যদি এই পদে দেওয়া হয়, আমি বৃহত্তর পরিসরে বিশেষ করে তরুণদেরকে নিয়ে কাজ করব। যখন দুঃসময় ছিল তখনও কাজ করেছি। যদি আমাকে এই আসনে, টাঙ্গাইলে সংরক্ষিত আসনে মনোনীত করেন, আমি ওনার পাশে থেকে কৃতজ্ঞতার সাথে কাজ করে যাব। শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, গড় আয়ু বাড়া সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে সাফল্য অর্জিত হলেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে জনবল সংকট দূর ও যথাযথ সমন্বয় করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শহরের মতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য। সাজিদ রাজুর রিপোর্ট। সরকারি হাসপাতালে রোগীদের এমন দীর্ঘ লাইন পরিচিত দৃশ্য। প্রতিটি হাসপাতালেই এমন উপচে পড়া ভিড়ের তুলনায় নেই প্রয়োজনীয় চিকিৎসক। গ্রামে পরিস্থিতি আরো ভয়াবহ। শিশু হাসপাতাল, আমার মেয়েটা 3 দিন ধরে পেশাবও করে না, পায়খানাও করে না, কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাই মুখ পাইতেছি না, কোনো দাঁড়ারও পারতেছি না, আমার বাইর করে দেয়। 12টার পরে তাদের চেম্বার ক্লোজ হয়ে যায়। রোগী যদি ইমার্জেন্সিও থাকে তখন ডাক্তার পাওয়া যায় না। একটা টেস্ট দেওয়া হয়, সেটা কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারের নামে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, আপনি এইখানে যান, এখানে গেলে টেস্টগুলো পাবেন। যদি সিকিউরিটি পর্যন্ত আমরা পয়সা দিয়ে ঢুকতে হয়, মানে নাকি আমরা সিস্টারকে ডাক দিলে সে বলতেছে যে আপনি ওটা বন্ধ করেন, স্যালাইন বন্ধ করে দেন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকদের পদায়ন ও পদোন্নতির জটিলতা দূর করে জনবল বৃদ্ধি এবং গ্রামে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। দৃষ্টি দিতে হবে বেসরকারি স্বাস্থ্য খাতে সেবার মূল্যের লাগাম টানার দিকে। বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ। যে জনবল আছে সেই জনবলগুলো কিন্তু সঠিকভাবে বিন্যস্ত না। রেফারেল সিস্টেম না থাকার জন্য কিন্তু আমাদের রাজধানীতে চাপ পড়ছে এবং যে রোগীগুলো যে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যথেষ্ট আইন তৈরি হয়নি। আমরা এখন পর্যন্ত হয়তো যে কত রেট হবে টেস্টগুলোর বা স্বাস্থ্যসেবার, সেই রেটগুলো পর্যন্ত এখনো স্থির হয়নি। এখন আমাদের নতুন পার্লামেন্ট থেকে আমরা সেগুলো চাইব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীরা বলছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অগ্রাধিকার প্রকল্পগুলো আগে বাস্তবায়ন করা হবে। কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে 30টির অধিক ওষুধ পাবে, নার্স থাকবে, স্বাস্থ্য সহকারী থাকবে, ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হেলথ সেন্টারে ডাক্তাররা থাকবে, প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব পালন করবে। এটা নিশ্চিত করা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের চ্যালেঞ্জগুলো অনেক, আমরা চ্যালেঞ্জে ভয় পাই না। জনগণের স্বাস্থ্য খাতেও বিরাট আশা আছে, আমাদের দায়িত্ব এই আশা পূরণ করা। আমরা চাই হাসপাতালের যে সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন আরো ভালো হোক, জনগণ ভালো সেবা পাক। মন্ত্রীরা বলছেন, বিভিন্ন মেয়াদী কর্মসূচির মাধ্যমে এসডিজির লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়াই হবে সরকারের মূল লক্ষ্য। এই পিরিয়ডে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ট্রাফিক শৃঙ্খলা অভিযানের মধ্যেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা চোখে পড়ছে। যেখানে সেখানে থামিয়ে যাত্রী নিচ্ছে গণপরিবহনগুলো। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার প্রায় হচ্ছেই না। সঠিক ব্যবস্থাপনা এবং ঠিকমতো প্রচার না হওয়াকে দুষছেন সাধারণ মানুষ। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা আনতে নেওয়া হচ্ছে সব রকমের উদ্যোগ। কিছুতেই কিছু হচ্ছে না, কোনোভাবেই শৃঙ্খলায় আনা যাচ্ছে না ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে। খোদ রাজধানীতে শুরু হওয়া 15 দিনব্যাপী ট্রাফিক শৃঙ্খলা পক্ষে বিশৃঙ্খল ঢাকার ট্রাফিক ব্যবস্থা। যত্রতত্র থামছে গাড়ি, উঠানো হচ্ছে যাত্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম। জেব্রা ক্রসিং পাশে রেখে রাস্তার মাঝখান দিয়ে জীবন বাজি রেখে পারাপার হচ্ছে রাস্তা। অন্যবারের থেকে এবার প্রচারণা কম থাকায় বিশৃঙ্খল সড়ক, দাবি সাধারণ মানুষের। যারা খবরের কাগজ পড়ে না বা টিভি দেখে না, তারা ট্রাফিক শৃঙ্খলা শব্দ কি জিনিস এটা তারা বুঝে না। যারা আমরা গ্রাম থেকে শহরে আসি এবং যারা আমরা শহরে থাকি, সবার কাছে জিনিসটা যেন এই
আওয়াজটা পৌঁছানো যায় এই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বিলবোর্ডে যেভাবে বিভিন্ন কোম্পানি অ্যাড দিচ্ছে সেভাবে আমাদের ট্রাফিক রুলগুলো যদি আমরা দেখতে পাই তাহলে হয়তো আমরা সাধারণ মানুষ একটু সচেতন হতে পারবো। অনেকে হয়তো জানে না, রাস্তায় সচরাচর অনেকে এখনো আসে নাই, তবে যখন চলবে এটা কন্টিনিউ চলবে তখন সবাই আসবে, জানবে, সবাই সচেতন হবে। তবে ট্রাফিক বিভাগের দাবি, চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না তারা। আমরা এখন যাত্রীদের কাছে যাওয়ার চেষ্টা করছি, আমরা বাসে উঠে তাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আপনারাও বাস চালকদেরকে বলবেন, হেল্পারদের বলবেন যে না এভাবে যাত্রী ওঠানামা করা যাবে না, তাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এভাবে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, এটি যদি একটি চলমান প্রক্রিয়া, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপের কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে এই গতি ব্যাহত না হলে চলতি বছরেই শুরু হবে রেল চলাচল। তবে দ্বিতীয় ধাপের কাজের শুরুতেই শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ফার্মগেট থেকে মতিঝিল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে এই প্রকল্পের সবগুলোতেই। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থার কথা বলছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট রাশেদ লিমনের। যানজটে নাকাল নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল, যে স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্যাকেজ 1-এর কাজ এরই মধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে, প্যাকেজ 2-এর কাজ শেষ হয়েছে 22.44%, প্যাকেজ 3-4-এর কাজ শেষ হয়েছে 30.73%। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ রয়েছে প্যাকেজ 5 আর 6। কেবল শুরুর পথে এই অংশের কাজ সম্পন্ন হয়েছে 2.5%। এছাড়া প্যাকেজ 7-এর কাজ শেষ হয়েছে 5%, আর এখন পর্যন্ত প্যাকেজ 8-এর কাজ শেষ হয়েছে 13%। রাজধানীর উত্তরায় এরই মধ্যে দুটি পিলারের মধ্যে একে একে গার্ডার জোড়া দিয়ে এখন দৃশ্যমান মেট্রো রেলের লাইন। এই গার্ডারের দুপাশে বসবে দুটি রেল লাইন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় একে একে মাথা তুলে দাঁড়াচ্ছে এক একটি পিলার। অন্যদিকে দিয়াবাড়িতে তৈরি আছে গার্ডার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই এই রুটে চলবে মেট্রো রেল। ভায়াডাকটা যে 1.5 কিলোমিটার শেষ হয়েছে, আসতে আসতে এটা হয়তো 60% বা 70% হয়ে যাবে। আমি সেই জায়গাতে কিন্তু রেল লাইন বসাতে থাকবো, যাতে ট্রেনটা আসার পর ট্রেনটা চালু করা যায়। অন্যদিকে দ্বিতীয় ধাপের কাজ গত ডিসেম্বর পর্যন্ত হয়েছে 2.4%। আগারগাঁও থেকে পল্লবী অংশের কাজেই ট্রাফিক ব্যবস্থাপনায় যেখানে নগরবাসীকে হিমশিম খেতে হয়, সেখানে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় এই বিশাল কর্মযোগ্য পরিচালনা সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়টাতে আমাদের যেই নাগরিক দুর্ভোগটা হয় সেটাকে ব্যবস্থাপনা করাটাই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাকে যতটা সহনীয় পর্যায়ে আনা যাবে ততটাই আমরা জনগণ এবং নগরবাসী স্বস্তির মধ্যে আসব। এক্ষেত্রে প্রথম ধাপের কাজের অভিজ্ঞতা থেকে বিকল্প ট্রাফিক প্ল্যানের কথা বলছেন কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত আমরা মাটির নিচের কাজগুলি করব, সেই পর্যন্ত শুধু ওই অংশটুকু উপায় করছি। আমরা এখানে একটা নতুনভাবে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান করেছি। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এই অংশের কাজ শেষ হওয়ার কথা 2020 সালের ডিসেম্বর নাগাদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বিকেলে শহরের লাহিনী বড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ ছাদটি ধসে পড়লে সেখানে আটকা পড়েন কয়েকজন শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের আমরা বলবো যে গাফিলতির কারণেই এই ছাদটি ভেঙে পড়েছে। সেখানে আমরা যতটুকু দেখলাম সেটা হলো যে বাঁশের মাধ্যমে সেন্টারিং করা হচ্ছিল এবং বাঁশ দিয়ে সেটিকে রাখা হয়েছিল, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের একটা গাফিলতি ছিল। কী কারণে এই ঘটনাটি ঘটলো সেই জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করছি। আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নামে ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। আটককৃতদের মধ্যে 2 জন শিবির কর্মী বলে জানানো হয়েছে। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়,
আটককৃতরা ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচার করত তারা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত। আওয়ামী লীগ নেতাদের নমিনেশন পাইয়ে দেয় এবং সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল তারা। 5 জনই একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কখনো রাষ্ট্রবিরোধী, কখনো নিরাপদ সড়কের আন্দোলন, সদ্য সমাপ্ত নির্বাচন, শ্রমিক বিক্ষোভ, কোটা বিরোধী আন্দোলন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে উস্কানি দিয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ এই রিটটি খারিজ করে দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মঈনুল ইসলাম জানান যে আইনি দৃষ্টিভঙ্গির আলোকে শপথের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে তা যথাযথ নয়। এ সময় রিটকারী আইনজীবী রিটটি প্রত্যাহারের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। মামলার নথি থেকে জানা যায় সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদের আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা হয় রিট। শুনানি শেষে আজ তা খারিজ করে দেন উচ্চ আদালত। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীতে 5ম দিনের মতো অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান। এতে নানা অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি হোটেলকে জরিমানা, কারাদণ্ড, সিলগালা করে দেওয়া হয়। সামনের দিনগুলোতেও ভোক্তা ও নিরাপদ খাদ্যের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সপ্তাহব্যাপী ভেজাল বিরোধী বিশেষ অভিযানের শেষ দিনে সকাল থেকে মাঠে নামে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর কাঁটাবন এলাকা থেকে শুরু হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান। এ সময় কাঁটাবন ও এলিফ্যান্ট রোডের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। পরে ট্রেড লাইসেন্স না থাকা, ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা সহ নানা অভিযোগে অষ্টব্যঞ্জন হোটেলকে 25,000, হাজি নান্নাকে 10,000 ও পপুলার হোটেলকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। তবে এটা ছিল একটা ক্রাশ প্রোগ্রাম, কিন্তু ক্রাশ প্রোগ্রাম ছাড়াও নিয়মিত অভিযান হিসেবে আমাদের অভিযান সবসময় চলবে। সারা পড়েছে এবং সাধারণ মানুষ আমাদের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং তারা আরও এই অভিযানকে অব্যাহত রাখার জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। সুতরাং আমরা বুঝতে পারি যে আমাদের একটা সফলতা অবশ্যই আছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ একটি পানির কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় মান নিয়ন্ত্রণ ছাড়াই ওয়াসার পানি বাজারজাত করায় অনুমোদনহীন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। আর ফার্মগেট এলাকায় কাসুন্দি রেস্তোরাঁয়ও অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। যে টেম্পারেচার মুরগির মাংস রাখার উচিত ছিল সেখানে না রেখে তারা সেই একটা নোংরা জায়গায় মুরগির মাংস রান্না করা নেহারি এবং রান্না করা গরুর মাংস সেখানে তারা দাম করে রেখে দিয়েছেন। তো এই বিষয়গুলো সন্তোষজনক ছিল না এবং নিরাপদ খাদ্য আইন বিরোধী ছিল। এই কারণে তাদের 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু তারা দোষ স্বীকার করতে অস্বীকার জানান। এই অস্বীকৃতি জানানোর কারণে আমরা নিয়মিত আমরা দেখে যাব। অভিযানের কারণে এলাকার অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান এমন কাজ করেছে তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ ছাড়া মহাজোটের সব শরিক এখন বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। স্পষ্ট হলো 1 দশক পর আওয়ামী লীগের একলা পথ চলা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের সঙ্গে সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ছিলেন না বিএনপির কেউই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, দুর্নীতিতে জড়ালে কেউ রেহাই পাবে না। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী। সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে, ব্রিফিংয়ে কূটনীতিক কোরের প্রধান। এবং ট্রাফিক শৃঙ্খলা অভিযানের মধ্যেই রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, ব্যবস্থাপনার অভাবকে দুষছেন সাধারণ মানুষ। শৃঙ্খলা আনতে সর্বোচ্চ চেষ্টার দাবি পুলিশের। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।